আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সেতু আজকে নিয়ে এলাম একদমই ভিন্নধর্মী একটি রেসিপি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো আজকের এই রেসিপিটির অনুপ্রেরণা পেয়েছি জি বাংলার রান্নাঘর থেকে। সেখানে একটি সপ্তাহ হয়েছিল কিছুই ফেলা যাবে না এরকম একটি সপ্তাহ। সেখান থেকে আমি এই লাউ খোসা ভাজিটা শিখেছি। এটা খেতে যে এত মজা আগে ভাবিনি। তো রেসিপিটি দেখার আগে প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখতে থাকুন। তো চলুন এক পলক দেখে নিচ্ছি কি কি লাগবে। প্রথমে এরকম একদম কচি লাউ নিতে হবে। লাউয়ের খোসা ভাজি যেটা হবে সেটা কিন্তু একদম কচি লাউয়ের ভাজিটা খুব মজা হয়। দেখুন এই তো একেবারেই কচি। তো এটা যখন বাজার থেকে নিয়ে এসেছে তখন ভাবলাম কেননা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করাই যায়। এবার আমি লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি। নর্মালি আমরা কিন্তু একটু পাতলা করে খোসা ছাড়াই, কিন্তু এই ভাজিটা করার সময় একটুখানি মোটা করে খোসাটাকে ছাড়াতে হবে। এই তো দেখুন এরকম মোটা করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই খোসাগুলোকে সুন্দর মতো কেটে নিব। এগুলোকে যতটা সম্ভব চিকন করে কাটতে হবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। একদম চিকন করে কেটে নেওয়ার পর একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি আমি। এখন এই আলুটিকেও একদম চিকন করে কেটে নেব। এগুলোকে সুন্দর মতো কেটে নিলে কিন্তু ভাজিটা দেখতেও অনেক সুন্দর হয়। যে কোনো কুকিংয়ের ক্ষেত্রে যদি সেই অনুযায়ী কাটিংগুলো করা যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে বেশি চমৎকার লাগে। এই তো আলুটা কেটে নেওয়া হয়ে গেল। আপনারা অবশ্যই একটি আলু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজিটার টেস্ট আরও ভালো হয়। তো প্রথম আজকে তৈরি করলাম এবং আশা করছি এখন থেকে এই লাউয়ের খোসা আর কখনোই আমাকে ফেলতে হবে না এবং আপনাদেরও ফেলতে হবে না। এই ভাজিটি খুবই মজা। তো এই ভাজিটি তৈরির জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। আমার কাছে এই লাউ খোসা ভাজিটি একদম আনকমন। আমি এটা আগে কখনো কাউকে খেতে দেখিনি। আমি প্রথমেই দেখেছি সুদীপার রান্নাঘরে, মানে জি বাংলার রান্নাঘরের যে প্রোগ্রামটি হয় সেখানে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ফেলে দেওয়া কত কিছু আসলে কাজে লাগানো যায়। তো এতখানি যে ভালো হবে আমি কিন্তু একদমই আশা করিনি। আমি আমার আশেপাশেও কখনো এটা খেতে দেখিনি। সো কেউ প্লিজ আমাকে খ্যাত বলবেন না। আমি আসলে এটা ওই রান্নাঘর থেকে ইন্সপায়ার হয়ে তারপর রান্না করছি। এবার আমি এগুলোকে এরকম করে ভালো করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাসায় কাঁচামরিচটা ছিল না, সো আমি এটাকে স্কিপ করে দিয়েছি। তো ভাজির মধ্যে একটুখানি কাঁচামরিচ দিলে কিন্তু মন্দ লাগে না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু ভার্সিটি যাওয়ার আগে সকালবেলা এই কুকিংটা করেছিলাম, সো অনেক দ্রুত করেছি। তো এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচের মতো রসুন বাটা এবং দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এটাকে কিন্তু তেলের মধ্যে ভালো মতো কষাতে হবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিতেই ধোঁয়ায় চারদিকটা ভরে গেল, অনেক ধোঁয়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পরে এটাকে আবারও একটুখানি কষিয়ে নিব। এরপর এখানে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব আরও 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচটা আসলে যে যার টেস্ট অনুযায়ী আপনারা এটাকে যোগ করে দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। এরকম ভাজিগুলো খুব একটা বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না, কম ঝালের ভাজিগুলো খেতে বেশি মজা হয়।
এবার মশলাটা একটুখানি পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে ফ্লেভারটা আছে সেটা না থাকে। অনেক সময় কিন্তু সবজির মধ্যে আদা রসুনের ফ্লেভারটা লাগলে খুব খারাপ লাগে, সেজন্য বারবার কষিয়ে নেওয়া। এবার এই আগে থাকতে কেটে রাখা আলু এবং লাউ খোসাটা দিয়ে দিলাম। দেখুন, এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা লাউ খোসা, মনে হচ্ছে যে অন্য কোনো ধরনের সবজি হয়তো কুচো করে কেটে দিয়েছি, এবং খেতে গেলে তো আরও বিশ্বাস হবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর একটুখানি পানি বের হয়েছিল। এবার এটাকে আবারও ভালো মতো কিছুক্ষণ আমি এরকম কষিয়ে নিব। এই খোসাটা রান্না হতে একটু সময় লাগে, আমার 25 মিনিটের মতো সময় লেগেছে অল ওভার। তো এটাকে এরকম করে সাইড থেকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। বাট এটাকে কিন্তু প্রথমেই পানি দিয়ে কুক করা যাবে না, প্রথমেই পানি দিলে কিন্তু এটার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। এটাকে আমি আবারও সেকেন্ড ধাপে ঢাকনাটা সরিয়ে ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, এবং এখন এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটা ভালো মতো কুক হয়, কারণ কুক না হলে কিন্তু কোনো জিনিসই খাওয়া যায় না, এবং যেহেতু এটা লাউ খোসা, কুক হতে কিন্তু একটু সময় লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা। পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে, আমি এর মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করেছিলাম। এখন একদম পানি শুকিয়ে গেছে দেখুন, এবং এটা একদম সুন্দর মতো সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবুজ সবুজ ধনেপাতা। ধনেপাতার ফ্লেভার কিন্তু যে কোনো ভাজির মধ্যে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আমি কিন্তু ধনেপাতার ফ্লেভারটা অনেক পছন্দ করি। দেখুন, এই তো এটা পারফেক্টলি ডান হয়ে গেছে। এখন আমি এটাকে নাস্তার টেবিলের জন্য সার্ভ করার জন্য একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেল কত মজাদার, একদম ভিন্নধর্মী, একদমই নতুন একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করে আপনার পরিবারের এবং বন্ধুদের মাঝে এটাকে ছড়িয়ে দিতে পারেন। তাতে করে আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ পাই। দেখুন এটার কাছ থেকে লুকটা কতটা সুন্দর হয়েছে। তো সকালবেলা কিংবা দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।